বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে অর্থের সময় মূল্য সম্বন্ধে এবং অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রয়োজনীয় যে সূত্রগুলি সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য যে সূত্রগুলিগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করবো এবং এর পাশাপাশি আমরা দুই একটা অঙ্ক করার চেষ্টা করব। আমরা বর্তমান মূল্য নির্ণয়ের জন্য যে 5টা ক্যাটাগরিতে সূত্রগুলোকে ভাগ করেছিলাম, ঠিক ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য আমরা ঠিক সেম সেই 5টা ক্যাটাগরিতে সূত্রগুলোকে ভাগ করে দিয়েছি। তোমরা নোট খাতায় অবশ্যই এই ক্যাটাগরি ওয়াইজ সূত্রগুলো লেখার চেষ্টা করবে এবং এই ক্যাটাগরি অনুযায়ী তোমার সূত্রগুলো আশা করি তোমার মনে রাখতে তোমাকে সুবিধা প্রদান করবে। তো আজকে চলো আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রগুলো একটু দেখি। ভবিষ্যৎ মূল্য, যেটাকে আমরা এফ ভি দ্বারা প্রকাশ করি। এককালীন অর্থের ক্ষেত্রে এককালীন কি বা কিস্তিকে, এটা আমরা অঙ্ক করার সময় ডিটেইলে আরো আলোচনা করব। এককালীন অর্থের ক্ষেত্রে FB = PB * 1 + I পাওয়ার n। আর পাশাপাশি যদি এককালীন ও চক্রবৃদ্ধি স্পেসিফিক উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি হবে FB = PB * 1 + I/n পাওয়ার n। চলো এখন দেখি কিস্তির ক্ষেত্রে। কিস্তির ক্ষেত্রে যদি বছরের শুরুতে বা অগ্রিম বলে দেয়, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা হবে এরকম। পাশাপাশি কিস্তির ক্ষেত্রে যদি বছরের শেষ বা সাধারণ বলে দেয়, সেই ক্ষেত্রে সূত্রটি হবে এরকম। আমি বর্তমান মূল্য নির্ণয়ের সময় বলে দিয়েছিলাম যে সূত্রগুলো প্রায় সেম, শুধুমাত্র এই অংশটুকু শুরুতে বললে আসে আর শেষে বললে তোমার এই অংশটুকু আসে না। এবং সূত্রগুলো একটু ভালোভাবে তোমরা খেয়াল করবে এবং নোট খাতায় একটু সাবধানতার সহিত তোলার চেষ্টা করবে। এখন চলো অসমান কিস্তির ভবিষ্যৎ মূল্যের নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয়। আমরা অসমান কিস্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সময় আমরা দেখেছিলাম যে সেই ক্ষেত্রে সূত্র ছিল তোমার একটি, কিন্তু ভবিষ্যৎ মূল্যের অসমান কিস্তির ক্ষেত্রে দুইটা সূত্র এখানে ব্যবহার করা হয়। এখানেও ঠিক সেম ওয়েতে শেষ এবং শুরু এই দুইটা বিষয় উল্লেখ থাকে। যদি অসমান কিস্তির ক্ষেত্রে বছরের শেষে উল্লেখ করে দেয়, তাহলে তোমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করবে। FB = PB1 + I পাওয়ার n - 1, PB2 1 + I পাওয়ার n - 2। এখানে আরো অনেকগুলো থাকতে পারে। ফাইনালি PB1 1 + I পাওয়ার n - n। যদি বছরের শুরুতে বা অগ্রিম বলে দেয়, সেক্ষেত্রে হবে FB = PB1 1 + I পাওয়ার n। এইভাবে করে করে তোমার সূত্রটা যাবে। যেই কয় বছর থাকবে সেই কয় বছর তোমাকে এভাবে নিয়ম অনুযায়ী মান বসিয়ে অঙ্ক করতে হবে। সো এই হচ্ছে তোমার বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পাঁচটা মোট 10টা সূত্র তোমাদেরকে দেওয়া হলো। আশা করি তোমরা সূত্রগুলো নোট খাতায় তুলবে এবং বারবার মেমোরাইজ করার চেষ্টা করবে, যেন যে কোনো উদ্দীপকে যে কোনো সূত্র বলে তোমরা খুব সহজেই ধরে ফেলতে পারো। এখন সূত্র তো আমরা শিখলাম। সূত্র শেখার পরে কিছু জিনিস আমার মাথায় রাখতে হবে যে আমি কখন কোন অঙ্ক করার সময় কোন সূত্র ব্যবহার করব। এরকম কিছু নিয়মাবলী যদি আমরা একটু মনে রাখি, আশা করি যে কোনো অঙ্ক ধরার ক্ষেত্রে এবং করার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। নিয়মাবলীগুলা তোমরা অবশ্যই সূত্রের মতো নোট খাতায় লিপিবদ্ধ করে রাখবে এবং বারবার দেখবে, এবং যে কোনো অঙ্ক ধরতে আশা করি তোমাদের সুবিধা হবে। আমাদের প্রথম যে নিয়মাবলীটি সেটা হচ্ছে ব্যাংক জমা বা ব্যাংক ঋণ বলতে আমরা বর্তমান মূল্যকে বুঝবো। তোমরা যখন আমরা অঙ্ক করাবো তোমরা খেয়াল করে দেখবা যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় এটা কিন্তু খুব ইজিলি ধরা যায়। মানে ভবিষ্যৎ মূল্যটাকে এখানে একটা ভবিষ্যতের ইঙ্গিত থাকে, 5 বছর 10 বছর বা 20 বছর পর বা ভবিষ্যতে এরকম একটা বিষয় এখানে উল্লেখ থাকে। ভবিষ্যৎ মূল্যটা ইজিলি ধরা যায়, কিন্তু বর্তমান মূল্যটা ধরা যায় না। বিধায় একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে ব্যাংক জমা এবং ব্যাংকে যদি উদ্দীপকে বলা থাকে ব্যাংকে টাকা জমা রাখতে হবে, ব্যাংক থেকে ঋণ নিতে হবে, এরকম বিষয়গুলো যদি বলা থাকে তাহলে অবশ্যই সেটি হচ্ছে আমার বর্তমান মূল্য। দ্বিতীয় যে নিয়মটি, আমরা একটা একটা করে নিয়ম দেখব এবং একটা একটা করে অঙ্ক করার চেষ্টা করব। তোমরা ক্যালকুলেটর পেন্সিল খাতা আশা করি সামনে নিয়ে বসো এবং অঙ্ক তোমরা আমার সলিউশনের পাশাপাশি তোমরা নিজের অঙ্কটা করার চেষ্টা করবে, আশা করি বুঝে যাবে। এককালীন অর্থের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করতে বললে প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, অথবা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বললে প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া থাকবে। আমরা সূত্র আলোচনা করার সময় দেখেছিলাম যে এককালীন বিষয়ে একটা কথা আছে। এখন এককালীনটা কি? এককালীন হচ্ছে যে অর্থ তুমি একবারই জমা রাখবে এবং একবারই উত্তোলন করবে। এখানে বারবার কোনো বিষয় হবে না যে আমি ব্যাংকে 5 লাখ টাকা জমা রাখলাম,
10 বছর পরে আমি সেই টাকাটা উত্তোলন করব। এই যে আমি একবারই জমা রাখলাম এবং 10 বছর পরে আমি একবারই উত্তোলন করব, এটা কি বলা হচ্ছে এককালীন। এই এককালীন অর্থের ক্ষেত্রে যদি প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলবে, অথবা যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে বর্তমান মূল্য তোমাকে নির্ণয় করতে হবে। চলো আমরা এই দ্বিতীয় নিয়মের একটা অঙ্ক দেখে আসি। যেমন আমাদের এই যে প্রথম যে উদ্দীপকটা, এখানে একটা অঙ্ক আমরা আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু দেখো। আজ থেকে 3 বছর পর আরাফাতের 1000 টাকা প্রয়োজন। যদি সোনালী ব্যাংক তাকে 10% হারে সুদ প্রদান করে তাহলে বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। উদ্দীপক যখন আমি পড়বো তখনই আমাকে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে যেটা কি কিস্তির অঙ্ক নাকি এককালীনের অঙ্ক। খেয়াল করে দেখো যে আরাফাতের 3 বছর পর 1000 টাকা প্রয়োজন, টাকাটা তার 3 বছর পরে লাগবে, তার মানে এখানে বারবার কোনো বিষয় নাই, একবারই যে 3 বছর পরে তার অর্থটা একবারই প্রয়োজন হবে। অবশ্যই এটা আমার ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। এবং ফাইনালি বলছে যে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, তাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে যদি ব্যাংকে টাকা জমা বা ঋণ এই ধরনের কথাবার্তা যদি বলে তাহলে অবশ্যই তুমি বুঝবা যে তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। খেয়াল করে দেখো এখানে উদ্দীপকে 3 বছর পর আরাফাতের 1000 টাকা প্রয়োজন, ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, পাশাপাশি শেষে বলে দিছে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। অবশ্যই তাকে এখানে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। যেহেতু অঙ্কের কোথাও বারবার অর্থ প্রদানের কোনো নির্দেশনা নাই তাহলে অবশ্যই এটি হচ্ছে এককালীনের অঙ্ক। এবং পাশাপাশি এখানে চক্রবৃদ্ধি সম্বন্ধে স্পেসিফিক কোনো উল্লেখ নাই, যেখানে এত চক্রবৃদ্ধি দিতে হবে, 3 মাস পর পর চক্রবৃদ্ধি দিতে হবে, এরকম কোনো কথাবার্তা কিন্তু এখানে উল্লেখ নাই। তাহলে আমি এখানে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই এককালীনের যে সূত্রটা সেই সূত্রটি আমি এখানে ব্যবহার করে সমাধান করার চেষ্টা করব। চলো আমরা সূত্রটা দেখি এবং কিভাবে মান বসায় অঙ্কটি আমরা করার চেষ্টা করি। খেয়াল করে দেখো এখানে আমার কি কি দেওয়া আছে এটা আমি আগে লিখে নিব। দেওয়া আছে FB, যেহেতু আরাফাতে 3 বছর পরে 1000 টাকা লাগবে অবশ্যই সেটি FB 1000, আয় সুদের হার 10%, 10 কে 100 দিয়ে ভাগ করলে 0.10, সুদের হারটাকে তোমরা এভাবে ভাঙায় দিবে। এন্ড বা মেয়াদ 3 বছর, তোমাকে ফাইনালি যে বলে দিছিল ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, তার মানে অবশ্যই তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তোমাকে PB ইকুয়াল টু হোয়াট তুমি লিখে রাখবা। এরপরে আমরা সূত্রটি লিখবো যে আমরা জানি PB ইকুয়াল টু FB ডিভাইডেড বাই 1 যোগ I পাওয়ার n। আমরা FB 1000, I 10%, n হচ্ছে 3। এইভাবে বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট ফাইনালি চলে আসবে 751 টাকা। এইভাবে আমরা এককালীনের সূত্র ব্যবহার করে অঙ্ক বাছাই করার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় উদ্দীপকটি, এই অঙ্কের সমাধানটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। জনাব তাহের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10 বছর মেয়াদী সঞ্চয়ী প্রকল্প হতে 5 লক্ষ টাকা পেতে চান। উনি একটি সঞ্চয় প্রকল্পের হিসাব খুলবেন 10 বছর মেয়াদী এবং সেখান থেকে উনি 5 লক্ষ টাকা পেতে চান। এখন উনি যদি একটি সঞ্চয় প্রকল্পের হিসাব খুলে এবং 10 বছর পরে উনি 5 লক্ষ টাকা পেতে চান, তার মানে অবশ্যই প্রশ্নে যে অর্থের কথাটি উল্লেখ আছে সেটি অবশ্যই ভবিষ্যৎ মূল্য। যদি সুদের হার 16% হয় তাহলে তাহেরকে কত টাকা জমা রাখতে হবে। যদি সে 5 লক্ষ টাকা পেতে চায় তাহলে তাকে কত টাকা জমা রাখতে হবে। যেহেতু এখানে ব্যাংকে টাকা জমা রাখার কথা বলা হয়েছে তাহলে অবশ্যই তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এবং অঙ্কের কোথাও কিন্তু টাকা বারে বারে রাখবা এরকম কোনো নির্দেশনা নেই, তাহলে অবশ্যই এটি এককালীনের সূত্র এবং পাশাপাশি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কিন্তু বলা আছে। এখন এক্ষেত্রে কিন্তু এককালীন ও চক্রবৃদ্ধি বর্তমান মূল্য নির্ণয়ের জন্য 2 নাম্বার যে সূত্রটি এককালীন ও চক্রবৃদ্ধি, এই সূত্রটি প্রয়োগ করে তুমি এই অঙ্কটি নিজে নিজেই সমাধান করার চেষ্টা করবে। অর্ধবার্ষিক বলতে আমরা বুঝবো m এর মান 2, যেটা আমি যখন চক্রবৃদ্ধি আলোচনা করেছিলাম তখনই তোমাদেরকে বলে দিয়েছিলাম। সো এই মানগুলো বসে আশা করি তোমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অর্থের কিস্তির যে অঙ্কগুলো রয়েছে এর পাশাপাশি আরো কিছু অঙ্ক তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আমার সাথে থাকবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।